মানে আমরা অসম্ভব লাকি। এমন একটা ওয়েদার আমরা পাইছি যেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি না কখনো। সে লবি বলেন আর বেডরুম বলেন, মানে যেখানেই যাই না কেন কোনো একটা জায়গায় এক্সট্রা আরেকটা কিছু দেওয়ার জায়গা নাই। কিন্তু এত নিট ক্লিন করে সবকিছু সাজানো আছে, বলা আছে যে একদম মানে প্রতিটা জায়গায় যেখানে যা লাগবে ঠিক সেটা করা। তো সে কারণে ওটা হোটেল। আমি ওখানে যেয়ে খুব রিল্যাক্স ফিল করতেছি। কিন্তু আমি কখনো হোম ফিল করতেছি না ওখানে। Very nice, very nicely said. Very nicely said. আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমাদের আজকে বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই। আজকের এপিসোডের আমাদের অতিথি হচ্ছেন আর্কিটেক্ট সেলিম আলতাফ বিপ্লব, যিনি আর্কিটেক্ট বিপ্লব হিসেবেই মোর রিনাউডলি পরিচিত, এবং ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আজকের গল্পে যোগদান করার জন্য। ধন্যবাদ বিপ্লব সাহেব আপনাকে আসার জন্য। আর্কিটেক্ট বিপ্লব সিনিয়র পার্টনার অফ ইডকোয়েস্ট ডিজাইন স্টুডিও, এই প্রতিষ্ঠানটির এটা উনি চালু করেছেন 2017-তে। উনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেটাকে আমরা বুয়েট বলি, আমাদেরই অ্যালামনি, সেটা 1997-এর গ্র্যাজুয়েট, এবং গত প্রায় 30 বছর ধরে উনি কাজ করে আসছেন। এর আগে উনি সিনথেসিস আর্কিটেক্টস আরও দুজন আর্কিটেক্টের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছিলেন, সেখানেও উনি বেশ কিছু কাজ করেছেন। অ্যাওয়ার্ডের ভেতরে উনি বার্জার পেইন্ট অ্যাওয়ার্ড, 5th অ্যাওয়ার্ডটা উনি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সেখানে অবশ্য প্র্যাট্রিক জি রোজারিও এবং তামান্না সাইদ, এই দুজন আর্কিটেক্টও ওনারা একসঙ্গে কাজ করে এটা পেয়েছেন। ইন্টারেস্টিং আরেকটা অফিস বিল্ডিং আছে উইচ ইজ কল্ড আরবান ফরেস্ট, অর্থাৎ আমরা যে জিনিসটা মিস করি একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের ভিতরে, নেচারের যে লাইটিং বলেন, নেচারের যে এনভায়রনমেন্ট বলেন এবং ভেন্টিলেশন বলেন, সেটাকে উনি ইনকর্পোরেট করেছেন। আর একটা বিল্ডিংয়ের কথা না বললেই নয়, ওনার কমার্শিয়াল বিল্ডিং আর একটা, যেটার নাম হচ্ছে ক্যানিয়ন বিল্ডিং, সেখানে কার্ভিলিনিয়ার, কংক্রিট দিয়ে তো সব রকম ফর্ম করা যায়, সো কার্ভিলিনিয়ার ফর্ম করে উনি গ্রিনারি, ভেন্টিলেশন এবং স্কাই ওপেনিংকে উল্লেখযোগ্যভাবে নিয়ে এসেছেন। উনি ডিএইচএল বাংলাদেশের বিল্ডিংটাও ডিজাইন করেছেন, এবং ফাইনালি অনেকগুলি বাদ গিয়েছে, কিন্তু সব বলা সম্ভব না। হোসনে আজিজ ভিলা নামে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং করেছেন, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং, এটা নিয়েও আমরা আলোচনা করব। এখানে ট্রেডিশনাল বাঙালি জয়েন্ট ফ্যামিলি যেটাকে আমরা বলি, সেই জয়েন্ট ফ্যামিলিকে মডার্নাইজেশন দিয়ে আবার ইন্ডিপেন্ডেন্ট রেখেও কীভাবে করা যায়, দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং থিং, যেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সাচ এ ইম্পর্টেন্ট থিং ইন দ্য সোশ্যাল কনটেক্সট। তো সেটা সম্বন্ধে আর্কিটেকচারাল পার্সপেক্টিভে ওনার কাছ থেকে আমরা জানতে চাবো। তো এই হলো ওনার মোটামুটি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। আমরা এখন একটু গল্পে চলে যাই বিপ্লব সাহেব। তো আমরা কোয়েস দিয়ে আরম্ভ করি। সব কিছু তো আপডেট করতে হয়। আপডেট করতে গেলে ফার্স্ট থিং ইজ টু ফাইন্ড আউট দ্য কোশ্চেন্স, হোয়াট আর দ্য নেক্সট কোশ্চেন্স। সো একটু আপনি যদি আমাকে এনলাইটেন করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই ফার্মের নামটার পিছনে আসলে প্রধান ব্যাপারটা ছিল এটাই যে কোশ্চেন, মানে আমাদের অনেক অনেক কোশ্চেন আছে। আমরা আর্কিটেকচারে যখন কোনো নতুন একটা কোনো কিছু বানাতে চাই, তখন আমাদের নতুন কোনো কিছুর কথা যদি আমরা বলি, তাহলে প্রথমেই ওইখানেই প্রশ্নগুলো চলে আসতে থাকে যে কেন করছি, কার জন্য করছি, কে ব্যবহার করবে, কে দেখবে। তো এগুলা যেরকম একটা ফ্যাক্টর, সেই একই সাথে মানে এখানকার বর্তমান টেকনোলজিগুলা কি? সেই টেকনোলজির কতটুকু ব্যবহার এখানে করা যায়? মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ভেতর থেকে যদি প্রশ্নগুলা না আসে, তাহলে আমরা উত্তরটা খুঁজে বের করতে পারব না। এবং আমাদের সবসময় মনে হয় যে আ এটা একটা কন্টিনিউয়াস সার্চ। আমরা যে কাজগুলা করছি, আমরা কিন্তু একটা 100% আ নিশ্চিত কোনো উত্তর আমরা কেউ জানি না। একটা বাড়ি যখন করতে দেয়া হচ্ছে, সেটার বেস্ট সলিউশন কি? আমরা কেউ জানি না। এবং এটা কিন্তু আজীবনই এরকমই অজানাই থেকে যাবে। কারণ এটা একটা সার্চ চলতেছে। সেই চলাটা
প্রতিনিয়ত চেঞ্জও হচ্ছে। আমাদের সোশ্যাল কনটেক্সট পাল্টায়া যাচ্ছে। নতুন, নতুন ম্যাটেরিয়াল আসতেছে, নতুন ইনোভেশন আসতেছে। তো এই প্রত্যেকটা জিনিসের জন্য প্রতিদিনই আমাদের এই একই পটভূমি কিন্তু সেটা পাল্টায়া যাচ্ছে। তো এই সার্চটা আমাদের চলবেই এবং আমরা যেটা আ ফিল করি সেটা হচ্ছে এই প্রশ্নগুলা যদি না থাকে, এই সার্চটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু থেমে যাব। অবশ্যই। মানে আমাদেরকে সারাক্ষণই এই কোয়েশ্চেন এবং জি। নিজেদেরকেই খুঁজে যেতে হবে এর অ্যান্সার গুলা। তো আপনার এই প্রায় ৩০ বছর হতে যাচ্ছে আপনি জি, গ্র্যাজুয়েশন করেছেন। 97 থেকে 27 প্রায় চলে আসছে। জি। এর ভিতরে কোনো একটা যদি আমাদের ঘটনা কিংবা গল্প বলেন যে আপনার এই প্রশ্ন খুঁজতে গিয়ে নতুন কিছু বেরিয়ে আসছে কিভাবে? ডেফিনিটলি আ এখানে আসলে একটা জিনিস আ ১ম এই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা হচ্ছে যে আমরা যখন শুরু করি, আ এ পাস করার পরপরই আমরা যখন কাজ শুরু করি, তখন আমাদের সামনে আসলে বাংলাদেশের আর্কিটেকচারের কিন্তু খুব বেশি আমরা বইপত্র পেতাম না। বাংলাদেশে তখনও অনেক ভালো, ভালো কাজ অলরেডি আমাদের অগ্রজরা করে গেছেন। কিন্তু আমরা সেগুলা কিন্তু খুব হুম, একটা দেখারও সুযোগ পাইনি, স্টাডি করারও সুযোগ পাইনি। আমরা কি পেতাম? আমরা পেতাম খালি বিদেশি বই। হুম, এবং সেই বিদেশি বইগুলার বেশিরভাগই আবার ছিল হচ্ছে আপনার শীতের দেশের হুম, বই। হুম। তো যেখানে আপনার গ্লাস মানে কমপ্লিটলি এনভায়রনমেন্ট ডিফারেন্ট। কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু আমরা কিন্তু ওই টেস্টটা নিয়ে বড় হয়েছি। আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফে আমরা হুম, যখন পড়াশোনা করছি, তখন আমরা কিন্তু সারাক্ষণ যে বইগুলা দেখছি সেখানে ডাবল হাইট, ট্রিপল হাইট পুরোটা হুম, গ্লাস দিয়ে ঘেরা। তার মানে হুম, সেখানে রোদ এসে হুম, পড়তেছে। কারণ ওরা চাচ্ছে ভেতরটাকে গরম করতে। হুম, ওরা চাচ্ছে ওই রোদটাকে ওয়েলকাম করতে। কিন্তু আমরা যখন ওইটাকে দেখে, দেখে বড় হচ্ছি তখন আমাদের মাথার মধ্যেও চলে আসতেছে আমার বিল্ডিং এ এরকম জায়গা থাকতে হবে। আমি যখন একটা বিল্ডিং করব এরকম, এরকম জায়গা বানাবো। যেখানে এই দিক থেকে রোদ আসবে, এসে ভেতরে এই জায়গাতে রোদটা পড়বে। বারবারই আমরা ওরকম জিনিস করতে ট্রাই করতেছি। এবং তারপরে যখন আমরা বানাচ্ছি, বানানোর পরে মনে হচ্ছে না এটা আমাদের না। মানে আমি তো এখানে উল্টোটা চাই। অবশ্যই। আমি তো এখানে চাচ্ছি না যে আমি গরমটাকে হুম, ট্র্যাপ করব। হুম, ওরা চাচ্ছে গরমটাকে ট্র্যাপ হুম, করতে কিন্তু আমরা তো চাচ্ছি না। হুম, তো এই যে প্রশ্ন উত্তর মানে তাহলে আমাদের জন্য কি দরকার ছিল? আমাদের পুরনো বাড়িগুলা যখন চিন্তা করে দেখি যে আমরা ছোটবেলায় যেসব বাড়িতে হুম, যেতাম, করতাম, কত ধরনের বাড়িতে হুম, যেতাম। যদি দালানও হয়, সে দালানের ক্ষেত্রেও দেখছি জানলা ছোট, হুম, দরজা ছোট। ৬ ফিট হাইটের বেশি দরজা কিন্তু দেখি নাই তখন। হুম, সেই দরজার আবার ২ টো পাল্লা থাকতো। জি, শিকল দিয়ে লাগানো হ্যাঁ, থাকতো অথবা এই দিয়ে ওই যে মাঝখানে খড়ি দিয়ে হ্যাঁ, লাগানো। করে দিয়ে লাগানো থাকতো। হ্যাঁ, জানলার মধ্যে আবার ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং হলে উম তখন খড়খড়ি থাকতো। খড়খড়ি থাকতো। সবুজ রঙের খড়খড়ি। ওই খড়খড়ি কিন্তু ভেরি এফেক্টিভ ভেন্টিলেশন। বেস্ট, ওয়ান অফ দ্যা হ্যাঁ, বেস্ট। হ্যাঁ, ভেন্টিলেশন, প্রাইভেসি, হুম, হ্যাঁ? এবং ঘরের মধ্যে আলো আঁধারি হুম, এবং বেশিরভাগ সময় আমরা দেখতাম সেটা আপনার মাটির বাড়ি বা বাঁশের বেড়ার বাড়ি, কাঠের বাড়ি অথবা দালান যেটাই হোক না কেন আমরা ঘরের মধ্যে কিন্তু প্রচুর আলো দেখতাম না। একটা কন্ট্রোলড আলো দেখতাম। হুম, ফলে ঘরগুলা ঠান্ডা থাকতো হুম, এবং ভিউগুলা আমাদের এখানে ভিউগুলা আমরা দেখতাম ছোট, ছোট পিকচারাস্ক উইন্ডো দিয়ে। হুম, যেটা পরে খেয়াল করে মনে হলো এটার একটা বড় কারণ আমাদের এখানে রোদটা কিন্তু অনেক কড়া। হুম, ফলে আমরা যখন ওই ছোট একটা জিনিস দেখতেছি, তখন ওটা ছবির মতো সুন্দর এবং ওটা আমার চোখে কোনো স্ট্রেইন দিচ্ছে না। কিন্তু আমি জি, যখন অনেক বড় একটা ওপেনিং দিয়ে দেখতেছি, তখন কিন্তু আমার চোখ দিয়ে তাকাতেও মানে আমি যে একটা দেখতেছি সেখানেও আরামটা কম পাচ্ছি। জি। পাচ্ছি যদি আমি একটু ভেতরে থাকি, সামনে একটা বারান্দা থাকে, অনেক বড় মানে আমার ওই আলোটাকে যদি একটু কন্ট্রোল করা হয় তাহলে পাচ্ছি। তো এরকম এই যে মানে প্রশ্ন এবং উত্তর করে সত্যি আরকি। কথা বলতে আ মানে এই যে চেঞ্জিং মোড অফ টাইম জি, এই সময়টাই চ্যালেঞ্জিং মোডটা আপনারাই পেয়েছেন আরকি। জি, বিকজ তারপরে আবার এদিকে আমাদের পূর্বের দিকে যেসব দেশ আছে আরকি হুম, হুম, পার্টিকুলারলি আমি যদি ব্যাংকক, সিঙ্গাপুর আপ টু চায়না, জাপান হুম, ও ওদিকে চলে যাই, হুম, হুম। আমাদের সঙ্গে আবার অনেক মিল আছে অনেক আবারও। মিল। হ্যাঁ? ট্রপিক্যাল ট্রপিক্যাল সাইডে গেলে। সাইড। বাট তখনও ওখান থেকে বই কিংবা পেপারস কিংবা তখন তো ইন্টারনেটও অত আসে নাই। সো জি, ইনফরমেশন গুলি ওয়াজ মিসিং। জি, জি, এবং আপনি যে কথাটা বলেছেন এটা অ্যাবসোলিউটলি রাইট যে শুধু আ গ্রামের বাড়ি না, শহরের বাড়িতেও
20 ইঞ্চি ওয়াল ঠিক, জি, হ্যাঁ, জি, ভিতরে টেম্পারেচার বাইরের থেকে প্রায় 4 ডিগ্রি কম। কম। তারপরে জানলা ছোট এই জন্য দেওয়া যে আননেসেসারি গরম যাতে না হয়ে না, যায়। এবং আপনি আরো বলেছেন যে ওখানে একটা প্রাইভেসিরও ব্যাপার আছে। যেই লুভার নিয়ে আজকে আমরা অনেক কিছু করছি, সেই লুভার ওয়াজ ইনভেন্টেড লাইক 200 and 300 years ইয়ার্স back. এগো ব্যাক। সো ওটার উপরেই আপনারা আরো রিফাইন করে বোধহয় কাজ করে গেছেন নাকি? আমরা চেষ্টা করছি যে আমাদের যে ট্র্যাডিশনাল আপনার এখানে সলিউশনগুলো আগে বের করে রাখছিল, সেগুলোকে এখনকার সময়ের মডার্ন টেকনোলজি আমরা আরো কতটুকু ব্যবহার করতে পারি আরকি ওকে। জিনিসটাকে। ইউরোপে কিন্তু আবার এই জিনিসটাকে ধরে রেখেছে, অ্যাজ ফার আই হ্যাভ সিন, পার্টিকুলারলি স্পেন জি, কিংবা এই দেশগুলিতে। সেখানে কিন্তু ওই ওখানে যেহেতু বাতাস, ন্যাচারাল বাতাস অ্যান্ড ন্যাচারাল ভেন্টিলেশন ইজ ভেরি ওয়েলকামিং, সেজন্য ইভেন কস্টলি হলেও এয়ার কন্ডিশনের থেকে ওই লম্বা জানালা অ্যান্ড ফ্রেঞ্চ উইন্ডোজ অ্যান্ড ওগুলি দিয়ে হুম। সিলিং টু ফ্লোর পর্যন্ত জি। এটাই মোস্ট অ্যাট্রাকটিভ ইয়ে বলে তারা মনে করে। তো আমাদের এখানে এরকম ধরে রাখার মতো কি কোনো উদ্যোগ আপনি নিয়েছেন কোনো ডিজাইনে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি আমাদের প্রায় সব প্রজেক্টের ক্ষেত্রেই মানে ডাইরেক্ট আ একেবারে ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন না। বাট ওই জ্ঞানটা, আমাদের ওই জ্ঞানটাকে কি করে আমরা আ মানে এখনকার সময়ের সাথে আমরা মিলাতে পারি। আমাদের বর্তমানে অফিস যেটা, হুম, এটা একটা ভাড়া একটা বাসা। লাকিলি কোভিডের সময়ে আমরা যখন ওই ফ্লোরটা ভাড়া নিতে যাই, আমরা যেয়ে দেখি যে আমাদের আগে কোনো এক ব্যাংক বা কেউ ওটা ভাড়া নিতে চেয়েছিল। হুম, তো তাদের একটা ডিমান্ড ছিল যে ভেতরের ওটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল। ভেতরে হুম, আপনার ২ টো ফ্ল্যাট ছিল। হুম, তো তাদের ডিমান্ড ছিল যে আপনার একটা ওপেন স্পেস হবে। সো অলরেডি প্রত্যেকটা ওয়াল-টোয়াল ভাঙা ছিল। মানে ছোট, ছোট ঘর হুম, হিসেবে ছিল না। হুম, পরবর্তীতে তারা নেয়নি। তো আমরা ভাড়া নিতে যেয়ে যখন দেখলাম ভেতরে ওয়াল-টোয়াল নাই, ভাঙা, হুম, আমরা খুবই খুশি হয়ে গেলাম যে কারণ সাধারণত আমরা আ মানে এরকম ওপেন স্পেস চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না হুম, কোথাও। তো এরপরে আমরা অফিস করার সময় ওখানে আমাদের এরকম কতগুলা জিনিসে আমরা আমাদের অন্যান্য বাকি ও প্রজেক্টের মতো এখানেও আমরা কতগুলা জিনিস ট্রাই করলাম। যে আমাদের ক্লাইমেটে অ্যা আমাদের দেখা হচ্ছে সবচেয়ে ভালো স্পেস গুলা হলো সেমি আউটডোর। হুম, নট আ এনক্লোজড ইনডোর। হুম, মানে আমরা অসম্ভব লাকি। এমন একটা ওয়েদার আমরা পাইছি যেটাকে হুম, আমরা অ্যাপ্রিশিয়েট করি না কখনো। হুম, মানে আমরা এত লাকি যে আমরা এই অলমোস্ট সারা বছর চরম গরমের সময় ৩-৪ দিন, হুম, চরম শীতের সময় ৩-৪ দিন। হুম, এই টাইম বাদে বাকি সব সময় সেমি আউটডোর স্পেসটা হচ্ছে আমাদের বেস্ট কমফোর্টেবল স্পেস। অ্যাবসোলিউটলি, তো অ্যাবসোলিউটলি। আমরা আমাদের ওই অফিসে ওইটাই চেষ্টা করছি যে আমরা আ ৩২০০ স্কয়ার ফিটের অফিসের মধ্যে ২,০০০ স্কয়ার ফিট করছি হচ্ছে ইনডোর। বাকি ১২০০ স্কয়ার ফিটই আমাদের হচ্ছে সেমি আউটডোর। এবং সেই সেমি আউটডোরের মাল্টিপল টাইপ অফ ইউস। মানে একটা স্পেসকে আসলে অনেকভাবেই ব্যবহার করা যায়। সারাদিন বিভিন্নভাবে ব্যবহার করা যায়। তো হুম, আমরা সেই ব্যবহারগুলা করছি এবং এর বেনিফিট আমরা যেগুলা পাচ্ছি, হুম। আমাদের আ এসির কনজাম্পশন সিম্পলি 50% কমে গেছে। Oh, সিম্পলি that's 50%। that is very, very appreciable energy মানে কনজারভেশন এর জন্য আপনার লোই গ্লাসের থেকে এইভাবে করলে পরে অনেক, অনেক। অনেক সাশ্রয়ী হয়। এবং এই আপনি একটা দারুণ পয়েন্ট বললেন। হুম, আমি ঠিক এই পয়েন্টটাই বলতে চাচ্ছিলাম যে, হুম, আমাদের তো আসলে চিন্তা করা দরকার হলো হুম, এইভাবে যে, আমি একটা আ আ বিল্ডিং যদি ওই বাইরের বইয়ের মতো করে হুম, চারিদিকে গ্লাস দিয়ে সবচেয়ে হুম, দামি গ্লাস দিলাম হুম, আমি। দিয়ে আমি বিল্ডিং এর ভিতরে হিটটাকে ওয়েলকাম করলাম। হুম, এরপর আমি প্রচুর এসি দিয়ে আবার হিটটাকে করলাম। তো এর রিভার্স চাইতে করলেন। হ্যাঁ, আমরা যদি আরো একটু ইনোভেটিভ ভাবে জিনিসটাকে করতে হুম, পারি, হ্যাঁ, আমার ভিউ দরকার, আমার গ্লাস থাকতে হবে। কিন্তু আমি একই সাথে এমন কোনোভাবে কি জিনিসটাকে করতে পারি, যেমন আমাদের অফিসে, আমাদের হুম, কিন্তু ওই ইনডোর অফিসের পুরোটাই গ্লাস। হুম, জাস্ট সিম্পল ক্লিয়ার গ্লাস। হুম, কিন্তু সেই গ্লাসটা এমন ভেতরে যেখানে হুম, সরাসরি রোদটা এসে পড়তেছে না। এবং আমি কিন্তু ভেতরে যে অংশেই থাকি না কেন, আমি সারাক্ষণই আকাশ, বাতাস, বৃষ্টি হচ্ছে কিনা, আজকে অন্ধকার কিনা, আ হুম, মানে প্রতিটা জিনিসই আমরা ভেতর থেকে দেখতেছি, ফিল করতেছি এবং গাছ দেখতেছি, পাখি দেখতেছি। তো ফলে আমি ভেতরে বসে কখনো বোরড না। আমি কিন্তু সারাক্ষণই আমি এনভায়রনমেন্ট এর সাথে মিলেমিশে আছি। অফ কোর্স মানে অফিসে তো বটেই, জি, এনভায়রনমেন্ট এর সঙ্গে
মিল থাকলে পরে আপনার মন স্বাচ্ছন্দ্য থাকে, মাথা ঠান্ডা থাকে। সেটাই। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেচারের থেকে আর কেউ আপনাকে শান্তি দিতে শান্তি পারে না। দিতে পারবে না। এটা যদি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে হয় তাহলে বোধহয় জিনিসটা একটু অসুবিধা হয়ে যায়, তাই না? কঠিন কিন্তু আসলে চেষ্টা করলে সম্ভব। চেষ্টা করলে সম্ভব। চেষ্টা করলে সম্ভব। যেমন আমাদের অনেকগুলা স্পেসই আছে যে ধরেন আমরা আমাদের ডাইনিং স্পেসটার কথাই যদি হুম, বলি। এই ডাইনিং স্পেসটা কিন্তু এরকম একটা সেমি আউটডোর স্পেস হতে পারত। মানে যেখানে আমরা ফ্যান থাকবে হুম, আমাদের আ আর বাকি অংশটা আমি সেমি আউটডোর বলতে কিন্তু আরেকটা জিনিসও ইম্পোর্টেন্ট এখানে বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার আমরা চারপাশের ওয়ালগুলাকে যদি চিন্তা করি, হুম, একেবারে পুরো খোলা না। হুম, আমাদের যথেষ্ট ওয়ালও থাকতে হবে। মানে হুম, আমি রোদটাকে ভেতরে আনবো কিন্তু সেটার পরিমাণটাকে কন্ট্রোল করতে হবে হুম। আমার। মানে সেটা যদি গা জ্বালা না হয় হ্যাঁ, কিন্তু এনজয়েবল হয়। এনজয়েবল যেন হয়। এবং সেইখানে যখনই আমি রোদ আনবো তখন আমি প্রচুর প্ল্যান্টেশন ইউজ করতে পারতেছি। হুম, যেকোনো জায়গায় এবং আমরা ওই যে আবারও বলি আমাদের ওয়েদার এত ভালো। মানে আমাদের এখানে আমরা একটুখানি কালো বাতাস পেলেই সেখানে আমার গাছপালা হয়ে যায়। হুম, গাছপালা হয়ে ভরে যায়, জংলা হয়ে যায়। হুম, এটা পৃথিবীর কয়টা দেশে হয় বলেন? হুম, তো না, আমরা তখনই আমার ওই একই স্পেস অনেক, অনেক, অনেক অন্যরকম হয়ে যায়। আর আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম এরকমই। আমাদের বাড়ির উঠোন থাকতো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মানে ওই পুরানো কথায় যদি চলে যান, আমি তো পুরানো দিনের মানুষ সবার। হ্যাঁ, সো ওই স্পেশালি হিন্দু জয়েন্ট ফ্যামিলিতে চতুর্দিক দিয়ে বাড়ি থাকতো, মাঝখানে একটা কোর্টইয়ার্ড থাকতো। জি, এটাই কিন্তু টিপিক্যাল টিপিক্যাল। বাড়ি, জি, স্পেশালি যারা একটু অবস্থাপন্ন লোক তাদের জন্য। হুম, এবং ওই কোর্টইয়ার্ডটায় বিকালবেলা বাড়ির মহিলারা বসে গল্প করতেন হুম, কিংবা যারা কর্তা ব্যক্তি আছেন তারা ওখানে চা পানি খেতেন, which is a অ্যামিউজমেন্ট এরিয়া। তো সেই কনসেপ্টে আমরা এখন যেসব কমিউনিটি হাউজিং করছি, পার্টিকুলারলি গেটেড প্রজেক্ট যেগুলি করছি, সেগুলির ভিতরে আমরা যেহেতু ওগুলোকে বড় জমি, হুম, আর এদিকে হাইটেও অনেক ধরেন ১০, ১২, ১৫ তলা পর্যন্ত নেওয়া যায়। সো আমরা ওই কোর্টিয়ার এখন রাখতে আরম্ভ করেছি এবং আপনাদের সাহায্য চাবো এটাকে আরও কীভাবে মডার্নাইজেশন করে আগের কনসেপ্টটা রাখা আরকি। এখানে তো অ্যাকচুয়ালি ওই ধরনের হেরিটেজ বিল্ডিং রিটেইন করা হয় নাই। সেজন্য অনেকেই আছে যারা এখন ইউজার তারা এটা জানেই না কিংবা জানেই না। দেখেই নাই। রাইট। কিন্তু এটার যে কি একটা আনন্দ আছে, হুম। সেই আনন্দটা আপনাকে ওই 3rd কোয়েশ্চেনে গিয়ে বলব আরকি, যেখানে আপনি একটা বাড়ি করেছেন একান্নবর্তী পরিবারের জন্য। জি। আপনি আ আপনার কোম্পানির নামের সঙ্গে আ কি ব্লেন্ড করেন তার ভিতরে হচ্ছে কনটেক্সচুয়াল ডিজাইন। এটার মানে কি? না কনটেক্সচুয়াল ডিজাইন বা আ কনটেক্সচুয়াল। এখানে হ্যাঁ, কনটেক্সচুয়াল ডিজাইন মানে ওই কনটেক্সট থেকে কনটেক্সচুয়াল কনটেক্সচুয়াল ডিজাইন। আসে। আচ্ছা, আচ্ছা। তো আমি যদি ঢাকায় একটা বাড়ি করি, হুম, ইভেন এই বাংলাদেশে, হুম, তাহলে সেই ঢাকার বাড়িটা এটা হওয়া উচিত ঢাকার বাড়ি। হুম। রাজশাহীরটা হওয়া উচিত রাজশাহীর রাজশাহীর বাড়ি। বাড়ি। সিলেটেরটা হওয়া উচিত সিলেটের। ওকে। আর দেশের বাইরে হলে তো কথাই নেই। কিন্তু আমাদের এখন এই মডার্নাইজেশন এর যুগে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা এখন দেখেন দুনিয়ার যে এয়ারপোর্টেই নামি, আমরা কি হুম। বলতে পারবো আমি কোন দেশে না, আছি? না, না। না কোনো কোন এয়ারপোর্ট শপিং মলে সবই যদি একই। আমি ঢুকি, হ্যাঁ। আমি বলতে পারবো কোন দেশে আছি? কিন্তু না। ওটা তো মানে এটা মানে আমরা মিস সবই করছি না কত? প্রোটোটাইপ হয়ে গেছে। প্রোটোটাইপ হয়ে গেছে। কিন্তু ট্রু। আমরা কত মিস করতেছি। আমরা হ্যাঁ। এই যে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাপারটাই ছিল বৈচিত্র্য। হুম। আমরা সেই বৈচিত্র্য হারায় ফেলতেছি। অ্যাবসোলিউটলি। চোখেরও তো জি, একটা দেখার ব্যাপার আছে। অবশ্যই। আপনি তো একই জিনিস দেখতে চান না। চাই না। তো সেই সঙ্গে আপনি এনভায়রনমেন্টকে ব্লেন্ড করছেন। আ সেই সঙ্গে আপনি সেনসিটিভিটিকে ব্লেন্ড করছেন এবং ইনোভেটিভ আ স স্পেশাল 3 ডাইমেনশনাল প্ল্যানিং যেটা বলছেন, এটা সম্বন্ধে একটু বলুন। আহ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে টেকনোলজিক্যালি প্রতিদিনই হুম, দুনিয়াতে আপনার নতুন, নতুন, নতুন টেকনোলজি হুম, আসতেছে এবং আমরা কিন্তু মানে সেটার সাথে খুব দ্রুতই খাওয়ায় নিচ্ছি। হুম, তো যেভাবে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু মানে টেকনোলজির সাথে রেগুলার আমরা অ্যাডাপ্ট করতেছি। হুম, অ্যান্ড বিল্ডিং এমন একটা জিনিস, বিল্ডিং কিন্তু আপনি বানাচ্ছেন হলো একটা লম্বা টাইমের জন্য। হুম, হুম। আপনি কিন্তু একটা হঠাৎ করে ফোনের চেঞ্জ মতো যে করে আর ২ কে বছর পরে এটাকে ফেলায় দিতে না। পারতেছেন না।
আপনি একটা বিল্ডিং বানাচ্ছেনই একটা মিনিমাম ৫০-৬০ বছরের হুম, জন্য। আর আমরা যেসব বিল্ডিং নিয়ে গর্ব করি তাদের বয়স হলো ৩,০০০, ৪,০০০, হুম, ৫,০০০ হুম, বছরের, হুম, তাই না? হুম, হুম, তো তো এখন এটা একটা দারুণ চ্যালেঞ্জ। হুম, সবসময়ের জন্য একটা চ্যালেঞ্জ যে আপনাকে টেকনোলজিক্যালি একেবারে লেটেস্ট সবকিছুর সাথেও আপনাকে খাপ মানে খাওয়াতে খাপ হবে। খাওয়াতে হবে। বাট এট দ্য সেম টাইম আপনি যদি শুধুই বর্তমান সময়ের ওই টেকনোলজির উপরেই ডিপেন্ডেন্ট হন, তাহলে কিন্তু আবার আপনার ওই চিরকালীন, কারণ ওই যে আপনি খানিক আগেই বলতেছিলেন যে সব একরকম হলে তো ভালোও লাগবে না। মানে আমাদের মনের যে আরো কতগুলা চাহিদা আছে। হুম, যে চাহিদাগুলা আমাদেরকে আপনার আসলে এই একটা সামান্য বাসা থেকে ওটাকে একটা আর্কিটেকচার এ চেঞ্জ করে। হুম। কারণ ওটা কিন্তু আমাদের চাহিদা, চিরন্তন হ্যাঁ, হ্যাঁ, চাহিদা। হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা আ শুনতে কেমন শোনাবে জানি না। কিন্তু আমরা বড় হয়েছি মফস্বল শহরে। হুম, আমাদের চারদিকে একটা টার্ম ছিল বুনো পাড়া। আচ্ছা। মানে আ ব্রিটিশ পিরিয়ডে আসলে ওই যে ইন্ডিয়ার বিভিন্ন এরিয়া থেকে সাঁওতাল, হুম, তারপরে আরো অন্যান্য সম্প্রদায়ের মানুষকে এনে প্রতিটা জেলা, হুম, প্রতিটা মফস্বল মানে মহকুমাগুলাতে হুম, তাদেরকে নিয়ে আসা হয়েছিল বিভিন্ন এই কাজের জন্য। মানে মুচি, অ্যা হুম, কামার, হুম, কুমার, আবার আরো অন্যান্য কাজের হুম, জন্য। তো তারা যে জায়গাগুলোকে থাকতো, ওদেরকে লোকে বলত বুনো। আচ্ছা, তো এবং ওদের থাকার ওই জায়গাগুলাকে বলত বুনোপাড়া। আচ্ছা। এই বুনোপাড়া আমার বাসার খুব কাছেই ছিল। হুম, আমি অনেক গেছি। আমার দেখা সবচেয়ে নিট, ক্লিন, সুন্দর বাড়িগুলোর একেকটা। তাই? ছোট্ট বাড়ি, কিন্তু কিন্তু ধুয়ে মুছে তকতকে করে রাখা, করে রাখা ফুল গাছ, সাথে ফুলের হুম, এবং মানে এই যে মানুষের দেখেন যে চাহিদাটা, আমরা যাদেরকে মনে করতেছি যে এই লোকগুলা হলো আমার সবচেয়ে নিচু শ্রেণী। হুম, হুম, সেই লোকের কাছ থেকে আমি যা মানে নিতে পারছেন। পাইছি, হ্যাঁ, এটা আমি অনেক বড় পরিচ্ছন্ন বাসাতেও মানে বড় বাড়িতেও আমি দেখিনি। অ্যাবসোলিউটলি। এবং এখানেই চলে আসে কথা আবার যে আমরা এই যে অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে এখন এত চেষ্টা হুম, করছি এবং সেটা মানুষ অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না যে না ভাই ৬০০ স্কয়ার ফিটের বাড়িতে কিভাবে থাকে? কিভাবে থাকবো? আর ৬০০ স্কয়ার ফিট আপনার ওই বুনো পাড়ার মতো করে যদি সাজিয়ে রাখেন, হুম, that ৬০০ স্কয়ার ফিট could be the heaven of that family, রাইট। তাই না? আবার আপনি উল্টোভাবে যদি বলেন যে পৃথিবীর হুম, সবচেয়ে কস্টলিয়েস্ট সিটি টোকিওর সাথে যে হুম। মতো যদি আপনি ৬০০ স্কয়ার ফিট, তো আপনি না, আমাদের এখানে ওই যে জাইকার কনসালটেন্ট আছে ওনার বাড়ি তো ৬০০ স্কয়ার ফিট and he said যে মানে I am quite a rich man. তার কাছে কিন্তু he is a rich man. রিচ ম্যান, তাই না? হ্যাঁ, আসলে ব্যাপারটা তো ওইটাই হ্যাঁ। যে আমাদের প্রয়োজন যেটা, আমরা যদি সেইভাবে জিনিসগুলাকে সাজাতে পারি। হুম, সাজাতে না পারলে অনেক বড় জায়গায়ও আমার কিন্তু আসলে লেফট ওভার পড়ে থাকবে আরকি বিভিন্ন অ্যাবসোলিউটলি। অংশে। আচ্ছা এখানে একটু আপনার প্রসঙ্গের বাইরে একটু জিজ্ঞেস করি যে স্টেজিং আর্কিটেকচার বলে একটা কথা আছে, হ্যাঁ? যে হুম, আপনি আসবাবপত্র থেকে শুরু করে একেবারে কোন ফুলের হুম। আ টপটা টপটা, পর্যন্ত আ টেবিল ল্যাম্পটা কি ধরনের হবে, লাইটটা কি হবে, এটাকেই তো স্টেজিং বলে। রাইট। সো স্টেজিং এর উপরে কি আপনারা কাজ করেন এখন? মানে এটা কি এখন নিচ্ছে মানুষ? নাকি মানুষ মনে করে ভাই আমারটা আমি সাজিয়ে নেব? আমরা করি, কিন্তু আমার একেবারে পার্সোনাল ওপিনিয়ন যদি হুম, বলি, হুম, আমি বলব যে আমার আ নিজের বাসা আর হুম। হোটেলের মধ্যে সবচেয়ে বড় তফাৎটাই হচ্ছে ওইটা। যে একটা আমারটা আমি আমার মতো করে নেব। হ্যাঁ, মানে আমি যখন একটা হোটেলে ঢুকতেছি, হুম, সে লবি বলেন আর বেডরুম বলেন, মানে হুম, যেখানেই যাই না কেন, কোনো একটা জায়গায় এক্সট্রা আরেকটা কিছু দেয়ার জায়গা নাই। কিন্তু এত নিট ক্লিন করে সবকিছু হুম, সাজানো হুম, আছে। হুম, বলা আছে যে একদম কো মানে প্রতিটা জায়গায় যেখানে যা লাগবে হুম, ঠিক হুম, সেটা করা। হুম, তো সে কারণেই ওটা হোটেল। আমি হুম, ওখানে যেয়ে খুব রিল্যাক্স ফিল হুম, করতেছি। হুম। কিন্তু আমি কখনো হোম ফিল করতেছি না ওখানে। ভেরি নাইস, ভেরি নাইসলি সেড, ভেরি নাইসলি সেড। ইয়েস। যে আপনি তখন ওই আবার সেই প্রোটোটাইপেই চলে আসে প্রোটোটাইপ আরকি। এর জন্য। মানে তবে কারণ একটা ব্যাপার আছে, একটা পজিটিভ সাইডও আছে। হুম, স্পেশালি আমরা যখন ছোট সাইজের মানে সাইজ হ্যাঁ, হিসেবে কথা বলছি যেটাকে অ্যাফোর্ডেবল করার হুম, জন্য একমাত্র উপায় হচ্ছে হুম, ছোট সাইজ করে করা। জমির দাম যেহেতু বেশি, হুম। কনস্ট্রাকশন কস্ট বেশি। সেখানে অবশ্য এইটা সবারটা তো একরকম হবে না, একেকটা হবেই একেক না। রকম হবে। অবশ্যই। সো একেকটা যখন একেক রকম হবে তাকে একটু হেল্প করলে পরে
আমি আপনার সাথে পুরোপুরি একমত। হুম, স্পেশালি আমি যেটা মনে করি যে আপনি কতগুলা এসেনশিয়াল জায়গা, সেগুলা যদি একবারে বিল্ডিং এর সাথে তৈরি করে দেন, জি। সেটা সব দিক থেকে হেল্পফুল। ইভেন আপনি এসিটাও যদি আপনি বিল্ডিং এর সাথে আপনি যদি ১ম এ জি। একসাথেই আপনি হুম, ডিজাইন করে সব করে-টোরে দিয়ে সেল হুম, করলেন, হুম, সেটা বোধহয় বেটার রাদার হুম, দ্যান আমি নিজে একটা এসি কিনে এনে লাগানোর চাইতে। হুম, কারণ আউটডোরটা আমি কোথায় বসাবো, হুম, কিভাবে বসাবো? সেরকম আমি যদি কিচেনটা এট দ্য সেম টাইম আমি আমার ওয়াশিং মেশিনটা আ হুম, বা এই ধরনের যত ছোট জিনিসগুলা আছে, এগুলা যদি আমরা করে দিই, অনেক বেটার। কিন্তু জি। তারপরে আমি একটা আ পেইন্টিং কি কিনে লাগাবো সেটা যেন না, না আমার ওইটুক তো সাধ্যসাধন বাসার গৃহকর্ত্রী কিংবা যে ইয়াং কাপল জি, হলে যারা আছেন তাদের তাদের নিজেদেরও তো একটা শখ আছে। শখ সেই আছে। শখটাও তো মিলাতে হবে। একদম আর তার টেস্টও আমি জানি না জানি। অ্যাকচুয়ালি। কাজে ওই জায়গাটায় হ্যাঁ, ওই জায়গাটায় হাত না দেওয়াই ভালো না, আরকি। রাইট। হ্যাঁ, মানে চাইলে পরে আপনি সাজেশন দিতে পারেন যে এইভাবে, এইভাবে হতে পারে। একটা আমার এক বন্ধু আছে আর্কিটেক্ট সিনিয়র আমার ক্লাসমেট যেহেতু। তো ওর বাসায় আমি প্রায় ফ্লোর হারিয়ে যাই আরকি। লিফটে ফ্লোর হারিয়ে যাই। কিন্তু আচ্ছা। ওর ফ্লোরে যখন আসি, সাথে, ওই সাথে লবি চিনতে থেকে পারেন। আমি বুঝে যাই যে দিস ইজ এটাই। হিজ ফ্লোর। অ্যান্ড দ্যাট ইস দ্য ডিফারেন্স বিটুইন এ আর্কিটেক্টস হ্যাঁ, অ্যাপার্টমেন্ট অ্যান্ড এনি আদার অ্যাপার্টমেন্ট। তো আমি ওকে বললাম যে, "ডিফারেন্সটা কোথায় আসলে?" আমি হ্যাঁ, কিন্তু নিজে চোখের থেকে এইটা বুঝতে পারি যে এটা তার বাসা। হ্যাঁ, তো তখন সে আমারে বুঝালো যে ডিফারেন্স এখানে ওইটুকুই আছে যে ওখানে লাইটটা কোথায়, ওখানে গাছটা কোথায় লাগানো আছে, ফুলের টব হোক আর ছোট প্ল্যান্টেশন হোক, হুম, এই জিনিসগুলোই তোমার চোখে রয়ে যায়। হ্যাঁ, ওটা হ্যাঁ, মনে থাকে সেটার জন্যই তুমি ওটাকে রিকল করতে পারো। অ্যান্ড আই ফাইন্ড ভেরি কমফোর্টেবল, ভেরি, ভেরি রাইট। কমফোর্টেবল। সো আমাদের সার্ভিসের মধ্যে আপনি কি মনে করেন যে এইটুকু এক্সটেন্ডেড সার্ভিস যদি আমরা অ্যাজ এ ডেভেলপার দি ওল্ডেস্ট ডেভেলপার অফ দ্য কান্ট্রি হিসাবে আমরা যদি এক্সটেন্ড করি ইন্টেরিয়রের সঙ্গে, তাহলে মানুষজন এটাকে গ্রহণ করবে কিংবা সাধুরা অবশ্যই গ্রহণ করবে। করবে। অবশ্যই গ্রহণ আচ্ছা। করবে। এবং এখানে আপনার এই কথার সাথে আমি একটু লেজ লাগাতে চাই। প্লিজ, প্লিজ। এই যে আপনি বললেন না যে লিফটের থেকে বের হয়ে যে জায়গাটা হুম, যেখান থেকে আপনি একটা শুরু হলো হুম, একটা বাসা। হুম, বাসা কিন্তু শুরু হয়ে গেল হুম, ওখান থেকে, ওখান তাই না? থেকেই, হ্যাঁ। এইবারে আমরা যদি একটু আমাদের পুরোনো বাড়িগুলার কথা হুম, চিন্তা করি। আমাদের বাড়ি শুরু হতো কোথায়? রাস্তার পরের থেকে। হ্যাঁ, রাস্তার পরে কিন্তু ছোট্ট ২ টা স্টেপ হলেও বা একটা ছোট্ট বারান্দা হলেও আমার একটা থাকতো। হুম, যেটা কিন্তু আমার বাসার আউটডোর পার্ট। হুম, এখন আমরা ফ্ল্যাট বাড়িতেও ওইটা কিন্তু মিস নাই। করতেছি। হ্যাঁ, ওই আউটডোর পার্টে কি হতো? দেখা যেত যে আমার বাবা বা আমার দাদা হুম, বা নানা মানে উনারা ওইখানে বসে আছেন। হুম, বাইরের একটা রাস্তা দিয়ে একটা হুম, মানুষ যাচ্ছে, তার হুম, সাথে কথা হুম, বলতেছেন, গল্প করতেছেন। হুম, আমার মা বা দাদি এসে ওইখানে হয়তো ফুল গাছটা হুম, লাগালেন। এই যে ইন্টারেকশন এর একটা জায়গা ছিল, হুম, ইভেন আমরা যখন ছোট বা ছোট না মানে আমরা ছেলেরা যারা হুম, আমাদের বন্ধু-বান্ধব আসলে অনেক সময় আমরা বাড়ির এখানে ভেতরে না, গল্প আমরা করতে। ওইখানেই বসে হ্যাঁ, করতাম। এই জায়গাটা যে আমরা হারায় ফেললাম, এই হুম, জায়গাটা কি তৈরি করা যায়? রাইট। এটাও তো বাড়ি। ভেরি ওইটাও তো রাইট। আমি মানে এবং ওইটা থাকলে কি আমার একটু সোশ্যালাইজেশন বাড়তো কিনা? অবশ্যই বাড়তো, অবশ্যই বাড়তো এবং ওই জায়গা যেহেতু আমাদের এখন জায়গার অভাব, হুম, কাজেই ওটাকে আমাদের অন্য কোনো জায়গা দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে। তাহলেই যারা গ্রোয়িং আপ, টিনেজার কিংবা তারপরের স্টেপেও যারা আছে সে হুম, 20-30 কিংবা হুম। 30-35 মোট কথা বিয়ে করে সংসার করার আগ হ্যাঁ, হ্যাঁ, পর্যন্ত আরকি। এই আড্ডাটা মারার জন্য হ্যাঁ, একটা জায়গা করে দিতে হবে আরকি। হ্যাঁ। এই জায়গাটা করে দেওয়াটাও আমার এট লিস্ট আরবান প্ল্যানিং এর ভিতরে পড়ে। যদি বাহ! ইন্ডিভিজুয়াল বাসার মতো না হবে, হুম, ওইটার ভিতরে পড়ে। আচ্ছা, এই যে আপনার আরবান ফরেস্ট যে বিল্ডিংটা, কমার্শিয়াল বিল্ডিংটা, এখানে স্পেশাল মানে এটা স্পেশাল আরকি। হ্যাঁ। সানলাইট, ভেন্টিলেশন, ন্যাচারাল আ এনভায়রনমেন্ট ছাড়া এটাকে আপনি আর কোনো কি আমাদের বলতে চান যে এই ব্যাপারে আরবান ফরেস্ট কেন বলছেন? আচ্ছা। এই প্রজেক্টটার আমাদের জন্য ১ম এই খুব চ্যালেঞ্জিং ছিল আরকি। চ্যালেঞ্জিং ছিল হচ্ছে এটা হলো সূর্যদ্বিগল বাড়ির মতো মানে পশ্চিমমুখী ও আচ্ছা, প্লট আচ্ছা, আরকি। আচ্ছা, 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 আচ্ছা। তো যেহেতু পশ্চিমমুখী হ্যাঁ, এবং এটা মাঝের একটা প্লট। সো একটা দিকই শেপ পেয়েছে সেটা হ্যাঁ, হলো পশ্চিম। হ্যাঁ। তো পশ্চিম তো ডেফিনিটলি আমাদের জন্য হুম, সবসময় চ্যালেঞ্জ একটা। হ্যাঁ, হ্যাঁ, আর এট দ্য সেম টাইম আ আমাদের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ক্লায়েন্টের দিক থেকে একটা চাহিদা ছিল।
সেটা হচ্ছে ক্লায়েন্ট চাচ্ছিলেন যে ওপরের ৫টা ফ্লোরের জন্য একটা সেপারেট একটা লিফট হবে। আচ্ছা, যে লিফটটা বাকি লিফট করে থেকেই আলাদা হবে। মানে ওটা আচ্ছা। টোটালি উনাদের শুধু হ্যাঁ, টপের ল্যান্ড ওনার অ্যান্ড ডেভেলপারের যে ৫টা ফ্লোর সেই ৫টা ফ্লোরের জন্য এটা হবে। ডাইরেক্টলি উঠবেন ওরা। ওনারা ডাইরেক্টলি ওখানে এটা কমার্শিয়াল বিল্ডিং। সো আমার কমার্শিয়াল বিল্ডিং এর ভেতরে আমার ডে লাইট প্রচুর দরকার। এট দ্য সেম টাইম আমার ভিউ দরকার। না হলে আমি হুম, ভেতরে তো খুব সাফোকেটেড ফিল করব। হুম, হুম, সেটাও দরকার। আ কিন্তু সেই দিকটাই হলো ওয়েস্ট। আমি এর আগের পুরনো কথার সাথে যদি লিঙ্ক করি, হুম, তাহলে দেখবেন যে হুম, মিলটা পাচ্ছেন যে তখন হুম, আমাদের সার্চ, আমাদের কোয়েস্ট যে হুম, আমরা এটাকে কিভাবে হুম, এপ্লাই করব এবং এখানে আমাদের ট্র্যাডিশনাল আ আ আমরা কোনো সলিউশন পাই কিনা, মানে আমাদের পুরনো এগুলা থেকে আমরা কোনো আইডিয়া পাই কিনা। হুম, তো সেইগুলাকে মিলাতে, মিলাতে আমরা যখন এখানে আসলাম তখন যেটা করলাম বিল্ডিংটাকে ডাইরেক্ট আপনার ওয়েস্ট ফেস না করে আমরা আসলে একটা এল প্যাটার্ন বিল্ডিং করলাম যেটার এই দিকটা হচ্ছে ওয়েস্ট। তাহলে আমি এদিকে আপনার ২ টো ও ফ্যাসাদ পেলাম যেটা পুরোটা গ্লাস করতে পারতেছে। কিন্তু সে ওয়েস্ট থেকে অনেক ভেতরে চলে যাচ্ছে এবং এই পাশটা ডাইরেক্ট ওয়েস্ট পাচ্ছে না। সে আলো পাচ্ছে। হুম, আর যেটা ওয়েস্ট সেই হুম, অংশে আমরা আমাদের ট্র্যাডিশনাল যে লুভার হুম। আ সেই লুভারটা ব্যবহার করলাম। যে ওখানে গ্লাস দিলেও সেই গ্লাসের সাথে আমরা লুভারটা দিলাম। আর এই কর্নারটাতে আমরা ওই লিফটটাকে নিয়ে আসলাম। যে লিফটটা হচ্ছে আচ্ছা। উপরের ৫ টা ফ্লোরকে কানেক্ট করল। ওকে, ওকে। এখন যখনই সে উপরের এই ৫ টা ফ্লোর ব্রিজ দিয়ে হুম, কানেক্ট করতেছে, হুম, তখনই সে ভেতরে ওয়েস্টের এই অংশটাতে পুরো একটা ছায়া ফেলতেছে, শ্যাডো ফেলতেছে। হুম, হুম, দিয়ে আমি এই যে এল করলাম, এই হুম, এলটা আমি পুরো শ্যাডোর মধ্যে আমরা আনতে পারলাম। হুম, তাহলে নিচে থেকে আমরা একটা আরবান ওপেনিং ও পেলাম। হুম, ওই ৫ টা ফ্লোর উপরে কানেক্টেড হুম, বিশাল ওপেনিং হুম, পেলাম। আলো পাচ্ছি, ভেতর থেকে ভিউ পাচ্ছি। হুম। আবার এখানে আমার প্রচুর প্ল্যান্টেশনের জায়গা পাচ্ছি। ওকে, ওকে, ওকে। এট দ্য সেম টাইম আমরা ওখানে এন্ট্রিতে একটা চমৎকার একটা আউটডোর স্পেস পাচ্ছি যেখানে আপনার এই গাছপালা হয়ে এটা একটা আসলেই একটু ছোট মিনি ফরেস্ট। স্কেলের ফরেস্ট বললে আসলে মে বলা মে উচিত না বাট বনজ আরকি, হ্যাঁ, বনজ। আশাটা ফরেস্টের। আশাটা ফরেস্ট। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই যে আমরা যখন ওই ব্যস্ত রাস্তা থেকে জাস্ট এই কয়েকটা স্টেপ উঠে ওই জায়গাটাতে যখন যেয়ে দাঁড়াচ্ছি, দাঁড়ানোর সাথে, সাথে আপনি দেখবেন যে অটো সাথে, সাথেই টের পাবেন যে একটা টেম্পারেচার চেঞ্জ, হুম। শব্দের একটা চেঞ্জ। ওখানে একটু আপনার ওয়াটার বডি আছে, পানি আচ্ছা, আচ্ছা। পড়তেছে। ওই পানির শব্দটা রাস্তার শব্দটাকে কাটতেছে। গাছপালার ভেতরে কিছু পাখি এসে বসতেছে। হুম, হুম, ওই পাখির ডাক মিলে অটোমেটিক্যালি আপনি ওইটুকু জায়গাতে একটা ছোট্ট ট্রান্সফরমেশন হয়। একটা শহরের মধ্যেও খুব ব্যস্ত জায়গার মধ্যেও একটুখানি ওটা কিন্তু ৫.৫ কাঠার প্লট। মাত্র ৫.৫ কাঠার প্লট। Oh, তো that's সেখানেও আপনার that is small. এইটুকু করা সম্ভব। না, মানে চেষ্টা এটা তো করলে সম্ভব হবে। I think it's very interesting conceptual ডিজাইন, হুম, যেটা আপনি এত ছোট প্লটের ভিতরেও এরকম একটা বনজ, আমি ফরেস্ট না বলে বনজ বলছি, এবং সেখানে পাখির গুঞ্জন আছে, গাছপালা আছে হুম, এবং টেম্পারেচারের একটা সহনীয় অবস্থায় চলে আসছে। সো জি, বিল্ডিংটা ঢুকেই নিশ্চয়ই অনেক কমফোর্ট জোনে চলে চলে আসে। আসে। হ্যাঁ, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা। আর আপনার আরেকটা কমার্শিয়াল বিল্ডিং উত্তরায় যেটা আছে, কার্ভিলিনিয়ার ফর্ম, হ্যাঁ? হ্যাঁ, কংক্রিটকে তো সব ফর্মে নিয়ে আসা যায়। তো এটার নাম হচ্ছে ক্যানিয়ন। হুম, হুম, এই ক্যানিয়নে আপনি স্কাই রুফ ওপেনিং থেকে শুরু করে গ্রিন ওয়াল-টল অনেক কিছু করেছেন। জি, সেটা সম্বন্ধে একটু বলবেন কি? আচ্ছা। এখন এই ক্যানিয়ন তারপরে আরবান ফরেস্ট এদের ভেতরে আরেকটা কমন মিল আছে। মিলটা হচ্ছে আমরা ট্রাই করি আমাদের বিল্ডিং গুলাতে। সেটা হচ্ছে যে বিল্ডিংটা যেন রাস্তার সাথে ফ্ল্যাট না হয়ে যায়। আমরা খালি ওকে, যেন একটা এলিভেশন না দেখি। এর ওকে। যেন ডেপথটাকে আমরা দেখতে পাই। আচ্ছা। আরো খানিকটা। মানে তাহলে আমি এর সামনে দিয়ে যখন যাচ্ছি, পাস করতেছি, হুম, আমি এই ডেপথ এর কারণে আমার এই সিনটা সারাক্ষণ চেঞ্জ হচ্ছে। হুম, হুম, মানে ওই পিছনটা তো আমি এখান থেকে দেখতে হুম, পাচ্ছি না, এখান থেকে দেখতে হুম। পাচ্ছি। এই যে একটা ওটাও আরেক রকমের ইন্টারেকশন। হ্যাঁ, এটা হ্যাঁ। হচ্ছে আর ভেতরের থেকে তো অ্যা ওইটা খুব ইম্পোর্টেন্ট। আমি অনেক ডেপথ এর থেকেও যখন আমি বাইরেটাও দেখছি, আলো বাতাসটাকে হুম, নিচ্ছি, বাতাসটাকে চ্যানেল করতে পারছি। সেগুলার কারণে তো আছেই। এট দ্য হুম, সেম টাইম বাইরে মানে যে একজন যখন দেখতেছে বিল্ডিংটা, তার কাছেও বিল্ডিংটা তখন আপনার আরেকটু ডেপথ বেড়ে যায় আরকি। তার দেখতে ভাল লাগে। বিল্ডিংটা ঠিক একই চেহারার থাকে না আরকি। সে পাস করে যাচ্ছে একেক সময় একেক রকমের চেহারার হয় তার মধ্যে। ভেরি ইম্পোর্টেন্ট। আপনার কথার সঙ্গে একটু এড করি। জি, জি, শিওর। আচ্ছা,
আজকাল আমি একটু সোশ্যালজি নিয়ে পড়াশোনা করছি, আচ্ছা, পার্টিকুলারলি যেটাকে বলা হয় এখন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি। আচ্ছা। এবং সেখানে এই যে আমাদের নিজেদের ভিতরে বন্ধুত্ব হয়, মান অভিমান হয়, কঠিন ঝগড়াও হয়ে যায়, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালও হতে পারে, গ্রুপেও হতে পারে, দেশে দেশেও হতে পারে, জি, আবার সেখান থেকে আবার আগের জায়গায়ও ফিরে আসে। তাই তো হয়, হুম, সেভাবেই তো দুনিয়া চলছে। এই যে চেঞ্জগুলি ইন্ডিভিজুয়াল পারসেপশনে, এই বিল্ডিংকে আপনি দেখতে দেখতে হাঁটছেন কিংবা ওখানে থাকছেন, আবার একটা চেঞ্জ দেখছেন ওই একই বিল্ডিংয়ের ভিতরে, এটা কিন্তু আমাদের মনকে ওইভাবে প্রভাবিত করে যে না, আমি তো এটা বলেছিলাম, এটা বলা ঠিক হয় নাই, হঠাৎ ওই চেঞ্জটার সঙ্গে আপনার মনের ইন্টারেস্টিং, ওই চেঞ্জটা চলে আসলো, ইন্টারেস্টিং। অ্যান্ড দ্যাট চেঞ্জ ফাইনালি স্টেবিলাইজেস দ্য সোশ্যাল সোসাইটি। সিচুয়েশন। বেশ, হ্যাঁ, হ্যাঁ, আমাদের একটা বিল্ডিংয়ে ধরেন এমন একটা বিল্ডিং আছে যেখানে ১৬৭টা পরিবার, হ্যাঁ, তার মানে প্রায় ৪ জন করে ধরলে পরেও ৫০০-র কাছাকাছি, ৫০০-র রাইট, বেশি অ্যাকচুয়ালি। রাইট। এদের ভিতরে তো কারো একটু মন খারাপ আছে, মেজাজ খারাপ আছে, কারো আবার মন বেশি ভালো আছে। সে খুব জোরে গান গাইলো, হ্যাঁ, আরেকজন ওইটা নিয়ে। হুম, কাজে ছোটখাটো ব্যাপার নিয়ে অনেক সময়ই লেগে যায়। রাইট। এই জিনিসটা যদি আমরা ইনকর্পোরেট করি, যেটা আমরা হুম, আপনার কথা থেকে আরো বেশি করার চেষ্টা করব, তখন কিন্তু তার হঠাৎ করে একটু পরে গিয়ে মনে হবে যে, কেন আমি এটা কেন নিয়ে করলাম? করলাম? কেন করলাম? ওই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে তার সোশ্যাল চেঞ্জ, তার মাইন্ড চেঞ্জ জি, এবং একটা আবার হুম, স্টেবল সিচুয়েশনে ফিরে আসার রাইট। থিওরিটিক্যালি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে। মাই গুডনেস! এটা অবশ্য যদিও আমি আপনাকে জিজ্ঞেস করছি, বাট আমি আপনাকে বললাম আরকি। না, এটাই তো হওয়ার কথা। এটাই হওয়ার তাই না? কথা, এটাই হওয়ার এবং কথা। সবচেয়ে বড় কথা যে এই যে দেখেন আমরা আর্কিটেক্টরা আলাদা নিজেরা একটা কমিউনিটির মধ্যে আছি। হুম, আর কারো সাথে আমার কনট্যাক্ট নাই। হুম, আমি আপনার কাছ থেকে শিখতেছি না, আপনি আমার কাছ থেকে শিখতেছেন না, না, জানতেছেন না। তো এইভাবে তো না একটা সোসাইটি গ্রো ইন্টারেক্টিভ। করে না। ফাইনালি আমার খুবই জানার ইচ্ছা যে একান্নবর্তী পরিবার। আমি নিজে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আই মিস ইট। লাইক এদিকে ঈদ আসছে। জি, একসময় ঈদের দিন ছিল যে হ্যাঁ, আমি পাড়া কনসেপ্টে খুবই বিশ্বাস করি যে পাড়ায় জি, ১০ জনের বাসায় যাব। ১০ জন খালাম্মা, চাচী তারা আমাদের আলাদাভাবে আপ্যায়ন করবে, ওখানে গল্প হবে। এটাই মজা ছিল ঈদের। কিন্তু এখন তো পাড়া কনসেপ্ট নাই। ইভেন একই কমপ্লেক্সে অনেক মানুষ থাকলে পরেও আমি জানি না খুব একটা, আমার মনে হয় না কেউ কারো বাসায় যায় ঠাই বলে। তো এখন উল্টা হয়ে গেছে। এখন হয় রাইট। দেশে চলে যায় আর নাহলে বিদেশে চলে যায়। তো আপনার এই যে হোসনে হোসনে আজিজ ভিলা। আজিজ ভিলা, জি। এখানে আপনি যে বলেছেন যে ট্র্যাডিশনাল বেঙ্গলি জয়েন্ট ফ্যামিলির বাড়ি এটা। এটার সম্বন্ধে যদি আমাদের একটু বলেন ভালো হয়। আচ্ছা। আমরাও খুব লাকি এই প্রজেক্টটা করতে পেরে। এই প্রজেক্টটা হচ্ছেন আপনার আজিজ গ্রুপ। আচ্ছা, চিটাগাংয়ের আজিজ গ্রুপ। আচ্ছা। উনারা কেমিক্যালের উনাদের বিজনেস। তো উনাদের এই আপনার হাতিরঝিলে হুম, উনাদের এই প্লট। তো আচ্ছা। অ্যা যেটা ছিল ওই যে হ্যাঁ, ব্যাকইয়ার্ড, হ্যাঁ, 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 একসময় ব্যাকইয়ার্ড ছিল। হ্যাঁ। উনাদের এন্ট্রান্স ছিল মগবাজারের দিক হুম, থেকে। হুম, হুম। তো এই রাস্তাটা হওয়ার পরে উনাদেরই সম্ভবত মাত্র ২ টো প্লট আরকি এই রাস্তা থেকে অ্যাক্সেস পায়। ডাইরেক্ট তো পেয়েছে, উনারা একটা উনারাও পেয়েছে। ওটার অ্যাক্সেস পায়। উনাদের অনেক বড় জমি। হুম, ওই জমির ভেতরে একটা বড় পুকুর। মানে বহু আগে থেকেই উনাদের ওই পুকুর, ওই বাড়িটা কিন্তু ওইখানকার একটা ইন্টারেস্টিং একটা বাড়ি ছিল এবং মানে উনাদের চিটাগাংয়ের যে মেজবান বা হুম। এগুলার প্রিপারেশন হতো ওই বাড়িতে। এখনো হয় ওখানে। তো ওইটার একটা আলাদাই ছিল। বাট হাতিরঝিলটা হওয়ার পরে পুরো বাড়িটার উনাদের ওই ব্যাকটা হয়ে গেল ফ্রন্ট। যেটা ছিল ব্যাক সেটা হয়ে গেল ফ্রন্ট। তো তখন উনারা একটা চিন্তা করলেন যে উনাদের দোতলা যে বাড়িটা ছিল সেটা ভেঙে অ্যা নতুন একটা বাড়ি করবেন। যে বাড়িটাতে ওই একেক ফ্লোরে মানে কোনো ফ্লোরে বাবা, কোনো ফ্লোরে বড় ছেলে, কোনোটায় ছোট ছেলে, কোনোটায় মেয়ে এরকমভাবে থাকবে। বাট এট দ্য সেম টাইম উনাদের ছিল ভবিষ্যতের কথা চিন্তা করে একবারে ৯ তলা একটা বিল্ডিং ডিজাইন করা। যে বিল্ডিং এর এখন তারা এই কয়টা ফ্লোরই করবেন, ৫ টা ফ্লোর করবেন। ভবিষ্যতে কোনো এক সময় ৯ টা ফ্লোর করবেন। আর রুফের উপরে কমন যে সবার জন্য যে এক্টিভিটিস গুলা থাকবে সেটা এখন এখানে করবেন। আ বাট এটা টেম্পোরারি। যদি চায় তাহলে চেঞ্জ করা যাবে। তাহলে উনাদেরটা ছিল যে গ্রাউন্ড ফ্লোরটা হলো কমন সবার জন্য।
বাকি ফ্লোরগুলো হলো ইন্ডিভিজুয়াল, বাট ইন্ডিভিজুয়াল হলেও এটা যেহেতু একটা পরিবারেরই সুতরাং সেই লিঙ্কগুলো থাকতে হবে। আচ্ছা, আমাদের প্র্যাকটিসের শুরু থেকে আমরা কিন্তু সবচেয়ে জোর দিছি যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট। ক্লায়েন্টের কি চাওয়াটা কি, চাহিদাটা কি? সেটা হলো আমাদের কাছে হলো আ মানে ওয়ান অফ দ্য মেইন গাইডলাইন। কারণ জমিটা ক্লায়েন্টের, টাকাটা ক্লায়েন্টের, বাসও করবে ক্লায়েন্ট। এবং এইটা নিয়ে তাদের ভিতরে কিন্তু অনেক স্বপ্ন থাকে। বেশিরভাগই যখনই আমরা এই বাড়িগুলা করি, প্রাইভেট বাড়িগুলা স্পেশালি, বা ইভেন আমরা যখন একটা অ্যাপার্টমেন্ট করি, একজন ডেভেলপার যখন আমার ক্লায়েন্ট, তাদের নিজেদের অনেকগুলো আইডিয়াস আছে। তারা অনেক কিছু চিন্তা করেন এবং এইভাবে চান, ওইভাবে চান। সেইটা আমাদের বোঝার চেষ্টা করাটা হচ্ছে আমাদের সবসময় হলো সবচেয়ে বড় চাওয়া। যে ওই ভদ্রলোক আমার কাছে কেন আসছেন? উনি জানেন উনি কি চান, কিন্তু উনি সেটাকে আঁকতে পারছেন না, উনি সেটাকে এক জায়গায় করতে পারছেন না। আমাদের কাজ হলো আমাদের আইডিয়া ওনার উপরে চাপায় দেওয়া না। আমাদের আইডিয়াকে ইমপ্লিমেন্ট করা। উনার স্বপ্নটাকে আমাকে এঁকে দিতে হবে। যেখানে হ্যাঁ, একটা জায়গায় ওটার সাথে আমি শেয়ার করতে থাকবো কিছু থট, উনি তার ভেতরে কিছু নিবেন, কিছু নিবেন না। বাট আমারটা পুরোপুরি চাপায় দিলে হবে না। আর আমাদেরও রেগুলার ওনাদের কাছ থেকে আমরা কিন্তু শিখতেছি। এই পুরোটা টাইম আমরা শিখতেছি। কারণ একেক ক্লায়েন্টের একেক চাহিদা এবং প্রত্যেকের ইনসাইট, একেক থট, সেটা আমাদেরকে নতুন করে মানে ভাবাচ্ছে, শিখাচ্ছে। আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে প্রজেক্টটা পাই, যখন পেয়ে আমরা যখন ইনিশিয়াল যে আইডিয়াটা নিয়ে ওনাদের সামনে যাই, আমরা বলি যে আমরা এই ইনিশিয়ালে এটা আনছি, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এটা একদম সাদা পাতায় কথা বলা যায় না বলে আমরা একটা বানায় নিয়ে আসছি। তো বেশিরভাগ সময় দেখা যায় যে ওইটার মধ্যে যখন ওনারা থট দিতে থাকেন, তখন জিনিসটা আসলে একটা ইউনিক একটা প্রজেক্ট হতে থাকে। মানে কারণ প্রত্যেকের চাওয়া আলাদা। প্রত্যেকের চাওয়া আলাদা এবং প্রত্যেকের থট আলাদা। তো এই প্রজেক্টের যেরকম ছিল উনাদের, আমরা এরকম একটা লোকেশন, মানে এই লোকেশনে একটা যেরকম বাড়ি বানাতে যাচ্ছিলাম, আমাদের দুর্ভাগ্য আমাদের ওই মেইন ক্লায়েন্ট আজিজ সাহেব মারা গেছেন। উনার ২ যোগ্য ছেলে এবং মেয়ে তারাই এখন আছেন। তো যাই হোক, ওই আজিজ সাহেবের সাথে ১ম থেকে যতবার আমাদের কথা হতো, উনি বলতেন যে, "বাবারা, এটা কিন্তু গুলশান না, এটা কিন্তু মগবাজার।" উনি ওটা বলার পিছনে বারবারই উনার আরেকটা জিনিস আমাদেরকে বুঝাতেন যে, এটা খুব হাম্বল একটা বাড়ি হতে হবে। আমি কোনো শো অফ করতে চাই না। মানে তো এই যে চাওয়াগুলা, বাট এট দ্য সেম টাইম উনি সব ফ্যাসিলিটিস চান। এবং আমরাও যখন ওই বাড়িটা ডিজাইন করতে গেলাম, আমরা দেখলাম যে আমরা ঢাকা শহরে এরকম একটা লোকেশন চিন্তা করতে পারি না যে যেটা নর্থে আমার পুরো হাতিরঝিল। মানে নর্থ হওয়াটা খুব ইম্পোর্টেন্ট। নর্থের কারণে আমি ইচ্ছামতো এখানে গ্লাস দিতে পারবো। আমি ভিউ কোনো মানে আমার লিমিট নাই। আমার এখান থেকে রোদ ঢোকার কোনো চান্স নাই। তো আমি ইচ্ছামতো গ্লাস দিতে পারবো এবং আমি এমন একটা ভিউ পাচ্ছি যে ভিউটা আসলে আপনার বলবো যে আমরা রিসোর্টে যে যাই পয়সা খরচ করে, সেই রিসোর্টের ভিউ আমি ২৪ ঘন্টা এখান থেকে আমি পাচ্ছি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তো এইগুলা ছিল আমাদের ওই সাইট, ওই জায়গার কনটেক্সট, ওই কনটেক্সটের সাথে ওনার যে পুকুরটা আছে, ওনার যে বাগানটা হবে সেইটা, এগুলা ছিল হচ্ছে আমার কনটেক্সট। সেই সাথে উনাদের চাওয়া, উনাদের ফ্যামিলির বন্ডিং, ফ্যামিলির একজনের সাথে আরেকজনের যোগাযোগ এবং কিভাবে কাজগুলা হবে সেইটা, এই প্রজেক্টটা করার সময় আমাদের তখন মনে হলো যে আমি নিজেও অনেকটা যৌথ পরিবারে বড় হওয়া, বাট সত্যিকারের যৌথ পরিবার গ্রামে যেগুলা দেখেছে, যে ওইটারই ভার্টিক্যাল ট্রান্সফরমেশন। মানে প্রত্যেকের নিজস্ব প্রাইভেসিও থাকতে হবে, আবার সবাই মিলে কমন কতগুলা ব্যাপার থাকতে হবে। একটা ইন্টারেস্টিং প্রশ্ন বারবার মনে হচ্ছে, ওনাদের এই ডাইনিংটা কি একসঙ্গে ছিল? না, ওনারা ওইটাই রাখছেন যে ডেফিনেটলি বাবা-মার ওখানে যে কিচেনটা এবং যে ডাইনিংটা, এটার গুরুত্বটা অন্যদের চাইতে অনেক বড়, যে এখানে সবসময় সবাই আসবে, সবসময় সবাই এসে করবে। বাট প্রত্যেকেরই নিজস্ব কিচেন, নিজস্ব ডাইনিং। আচ্ছা, আচ্ছা। এবং এই বাসাটাতে আমরা ওই প্র্যাকটিসটা করতে পারছি, যেটা সবগুলাতে আমরা করতে পারি না। ওই যে খানিক আগে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ঘরের বাইরের যে আরেকটা জায়গা, মানে বাড়ির বাইরের অংশ যেটা, আমি ১ম রাস্তা থেকে এসে যে জায়গাটায় মিট করতেছে, সেরকম একটা অংশ এখানে বানাতে পারছিলাম আমরা প্রতিটা ফ্লোরে।
যে আমি যখন একটা ফ্লোরে আমি লিফট থেকে বেরোচ্ছি, বেরোয় আমি ১ম এ এমন একটা জায়গা পাচ্ছি যে স্পেসটা সেমি আউটডোর একটা স্পেস। যেই সেমি আউটডোর স্পেসটা এটার পিছনে আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে উনাদের যে দোতলা বাড়িটাতে উনারা থাকতেন, সেটাতে যখন যেয়ে আমরা বসতাম উনাদের সাথে প্রজেক্টটা নিয়ে আলাপ করার জন্য, আমরা বসতাম হচ্ছে উনাদের এরকম ২০ ফিট বাই ২০ ফিট একটা বারান্দা ছিল। আচ্ছা, ২০ ফিট বাই ২০ ফিট একটা ৪০০ বারান্দা। স্কয়ার ফিটের বারান্দা। একটা বারান্দা। ওই বারান্দায় বসে বাইরে বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। ওইখানেই আমাদের মিটিং হুম, হতো। আমরা ভেতরে কেউ ঢুকতেও চেতাম না, ভেতরে হুম। বসতামও না। এবং এই যে সেমি আউটডোরের আমাদের এখানকার যে মানে ব্যবহারটা, তো সেটারই আমরা একটা রেপ্লিকার মতো ওখানে করার চেষ্টা করেছিলাম এবং হয়েছেও। যে ওই স্পেসটাই হলো ১ম স্পেস। এবং ওই স্পেস থেকেই একপাশে ইভেন আপনার স্টাডি, দেন আপনি লিভিং এ যাচ্ছেন। মানে এই যে বাহিরমহল, অন্দরমহল এগুলাকে সেপারেট করা আবার কানেক্ট করা, এই প্র্যাকটিস গুলো আমরা এটার মধ্যে খুব ভালোভাবে করতে পারছি। এখানে জমির পরিমাণ কত ছিল? জাস্ট এখানে বোঝার জমি জন্য অনেক আরকি। বড়। আমরা উনাদের ফ্লোর গুলা জমি অনেক বড়, সাথে পুকুর আছে, আরো হুম, ল্যান্ডস্কেপ আছে। পরবর্তীতে ওই ল্যান্ডস্কেপ যে একটা আগের হুম, পুরনো বাড়ি ছিল ওখানকার ল্যান্ডস্কেপের ওই কাজটাও আমরা করছি। আচ্ছা, তবে এখানে ফ্লোর গুলা ছিল আপনার একেকটা হলো ৫,০০০ এসএফটি। রাফলি একেকটা ৫,০০০ এসএফটি। তো বাট এবং সেখানে আমরা ওই আ মানে প্রতিটা ফ্লোরেরই বারান্দার ওই ওরকম সাইজের বারান্দা কিছু দিতে পেরেছি যে আ মানে আপনি যেটা ডাইনিং থেকে এসে যেটা ব্যবহার করতে পারবেন, আবার আপনি আ মানে ফ্যামিলি ডাইনিং, আ ফরমাল ডাইনিং দুটো থেকেই হুম, আপনি যেখানে আসতে পারবেন। যে মানে বারান্দার কানেক্টেড বারান্দা হ্যাঁ, আরকি। যে বারান্দার সাইজ ওরকম এবং যেখানে আপনার ওই প্ল্যান্টেশন করে গাছ হচ্ছে এবং হুম, এক ফ্লোরে গাছ অন্য ফ্লোর পর্যন্ত হুম। চলে যাচ্ছে। উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরে ওখানে একটা কানেকশন আছে, এইগুলা আছে। এবং রুফের উপরে কয়টা বিশাল ফ্যামিলি থাকে ওখানে ওনারা এখন? উনারা ৪ টা ফ্যামিলি ওখানে থাকেন আচ্ছা, এবং উনাদের নিচে হলো কমন, হুম। যেখানে উনাদের প্রেয়ার স্পেস থেকে শুরু করে অফিস স্পেস আছে, আলাদা সার্ভিস এই যে পার্ট বারান্দা দিয়ে আছে। কানেক্টেড, সব ৪ টা ফ্যামিলি কি বারান্দা দিয়ে কানেক্টেড? কানেক্টেড মানে কি? মানে মনে মানে করেন বারান্দায় যেতে পারে, অ্যাক্সেস আছে ডাইরেক্টলি? না মানে সবারই মেইন কানেকশন এর জন্য আলাদা। হুম, এটা হচ্ছে ভিজুয়াল কানেকশন। অফিসিয়াল এখান থেকে কানেকশন। একজন আরেকজনের সাথে আপনার কনট্যাক্ট কত করতে পারে ওকে। এবং এই যে এই গাছের হুম, ওই ফ্লোরের গাছ এই ফ্লোরে চলে আসতেছে। এই ফ্লোরের গাছ আচ্ছা, ওই আচ্ছা, ফ্লোরে আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, এরকম আচ্ছা। একটা যে কানেকশন। হুম, আর রুফে হচ্ছে উনাদের হলো আপনার পার্টি স্পেস প্লাস বিশাল রুফ গার্ডেন। অনেক বড় একটা রুফ গার্ডেন আমরা হুম। ওখানে করেছি। সাথে সুইমিং পুল, আ এই মানে সনা, আ আ তারপরে আপনার মানে মডার্ন আ ফ্যাসিলিটিসও আছে আর আবার সবই ওদিকে আছে। ওনাদের ইনহেরিটেড পুকুর এবং ঘাটের ফ্যাসিলিটিও রয়ে ফ্যাসিলিটিস গেছে। এখানে আছে। এক্সেলেন্ট। আমি আপনার আজকের মেইন টেক অ্যাওয়ে যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল জিনিসগুলিকে ধরে রাখতে পারলে মডার্নাইজেশনের সঙ্গে হুম, এই ব্লেন্ডটা আর্কিটেকচারে এটা আমাদের কালচারকেও ধরে রাখবে, আমাদের লিভিং স্টাইলকেও ধরে রাখবে, অ্যাট দ্য সেম টাইম আমরা আপডেশনও হতে পারবো। তাই নাকি? ডেফিনিটলি, ডেফিনিটলি। মানে ওই একটা কথা পড়ছিলাম, সেটা হচ্ছে যে একটা তীর যখন সামনে যায়, হুম। তাকে আগে একটু পিছনে আসতে হয়। হ্যাঁ। না হলে সে সামনে যেতে পারবে ওহ! না। বড় সুন্দর এক্সাম্পল দিয়েছেন আপনি। তীর সামনে গেলে একটু পিছিয়ে এসে তারপরে বেগটা পাবে সে। অ্যাবসোলিউটলি রাইট। এবং যদি আপনি টেকনোলজিক্যাল অন্য জিনিসের কথা ধরেন, ঘড়ি, হ্যাঁ, ডিজিটাল হোক, যত টাচ হোক, যাই কিছু হোক, আবার ঘুরে ফিরে কিন্তু ওই ডিজিটাল টেকনোলজি দিয়ে ডায়ালটাকে যাতে হ্যাঁ, আগেকার মতো দেখা যায় সেটা আবার হ্যাঁ, একটু দিয়ে দিলে পরে মানুষজন কিন্তু ওই হ্যাঁ, ফিলিংটা ফিলিংটা আলাদা চলে পায় এবং আসে। ঘুরেও আসছে। রাইট। সো বিল্ডিং এর বেলায় আপনি যেটা বলেছেন যে একটা বিল্ডিং তো অ্যাকচুয়ালি কয়েকশো বছরের। হুম, আ আমরাই অনেক বিল্ডিং রাখতে পারিনি। কিন্তু বিল্ডিং এর তো বয়স নাই আরকি। রাইট, ফিউ ইয়ার্স, ফিউ হান্ড্রেড ইয়ার্স আরকি। রাইট। সো সেজন্য আপনি কন্টেম্পোরারিও রাখলেন, আবার এই তীরের পিছের অংশও রাখলেন আরকি। কারণ আমরা তো সবসময় চাই শেয়ারিং। অ্যাবসোলিউটলি, আমি আরেকজনের কাছ থেকে নিতে চাই, আমারটুকু একটু শেয়ার করতে চাই। তো অ্যাবসোলিউটলি। এটাই আরকি। এবং সেখানে একটা আ কথা, হ্যাঁ, একটা কথা বলব, সেটা হচ্ছে আমাদের এই পুরো আলোচনায় আমাদের আরেকটা দিক বোধহয় বলা হয়নি আরকি। বলেন। আ আপনার যদি সময়ের হ্যাঁ, সমস্যা না হ্যাঁ। থাকে। আচ্ছা। কথা শোনার জন্য সময় আছি। সরি, আমি নিজেই এখন না, মানে না, কথা বলার এটা জন্য এখানে এটাকে নিয়ে নিলাম ওইটা তো আরকি। আমার সাকসেস ধরবো আরকি যে আপনাকে আমি বের করতে পারছি। না, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য।
সেটা হচ্ছে ওই যে আমি একটু আগে আরেকটা কথা বলতেছিলাম যে আমরা ক্লায়েন্টের কাছ থেকে সবসময় হুম, আসলে অনেক কিছু শিখছি এবং তাদের কাছ থেকে আমাদের দিকে অনেক সময় অনেকগুলা আপনার আজকে আমরা যে ধরনের কাজ করতেছি তার অনেকগুলা কাজের পিছনের প্রেশারটা আসছে কি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে। হুম, যেরকম আমাদের একটা ক্লায়েন্ট একবার একটা ছোট্ট একটা আপনার হলিডে হোমস করতে চাইলেন। হুম, দুর্ভাগ্যজনকভাবে প্রজেক্টটা হয়নি। আমাদের বেশিরভাগ আর্কিটেক্টেরই বেশিরভাগ দুঃখের কাহিনী যে তাদের সবচেয়ে প্রিয় প্রজেক্টগুলোই হুম, হয় না। হয় না। রিয়েল তো সেরকম এই প্রজেক্টটা হয়নি। কিন্তু উনার আ চাওয়াতে জি, আমাদের ওভারঅল প্র্যাকটিসের একটা বড় ধরনের লাইন পাল্টায় গেছে। জি। আমরা যখন উনাকে আমাদের কন্টেম্পোরারি আমরা যে ধরনের প্র্যাকটিস করি, যে ধরনের বিল্ডিং এ যে হুম, আমরা আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া হুম, বা এসব জায়গায় দেখি, হুম, সে ধরনের কিছু আইডিয়াস আমরা নিয়ে বারবার উনাদের সাথে কাজ করছিলাম। উনি স্যাটিসফ্যাকশন উনার আসতেছিল না। উনি বলতেছিলেন, "না, এরকম না, এরকম না। আরো ফ্রি ফর্ম চাই, আরো ফ্রি ফর্ম চাই। এরকম বক্স চাই না।" হুম, হুম, হ্যাঁ? তো মানে তখন অনেকটা মানে আমি সবসময় ফ্রি ফর্ম আমার খুব প্রিয়। মানে কিন্তু আমি আর্কিটেকচারে ফ্রি ফর্মের ভয় পেতাম। হুম। মানে স্পেশালি স্টুডেন্ট লাইফে একটা হ্যাঁ, ফ্রি হ্যাঁ, ফর্মে কাজ হ্যাঁ, করতে যেয়ে ওটার মডেল বানাতে হ্যাঁ, যেয়ে হ্যাঁ, এমন হ্যাঁ, ভয় একেবারে। পাইছি যে ওটা আর করতাম না। হুম, কিন্তু উনার প্রেশারে ফ্রি ফর্মে কাজ শুরু করলাম। হুম, এবং তারপরে আবিষ্কার করলাম যে আসলে ফ্রি ফর্মে আমি যে স্বাধীনতাটা পাচ্ছি মানে স্পেসকে আরো যত সুন্দর করতে পারতেছি যত ছোট জায়গাতে, সেটা আমি আপনার আ এই 90 ডিগ্রির কাজগুলোর মধ্যে করতে হুম, পারতেছি না। পারবেন না। হ্যাঁ। তো এটা একটা দারুণ একটা রিয়ালাইজেশন এবং এরপর থেকে আস্তে আমাদের ফ্রি ফর্ম এর দিকে জার্নিটা শুরু। অন্যান্য অনেকগুলা প্রজেক্টে আমরা ধাপে এই চেষ্টাগুলা করে আসতেছি যে একটু ফ্রি করা যায় কিনা, আরেকটু ফ্রি করা যায় কিনা। মানে ফর্মগুলাকে হুম, আ সবসময় 90 ডিগ্রিতে না হুম, দেখলে কি হয়? তো তারপরে এই অ্যা ক্যানিয়ন বিল্ডিংটাতে হুম, যেরকম আপনি বলতেছিলেন, হুম, ওখানে কিছুটা ব্যবহার আছে। হুম, তারপরে মানামা টাওয়ার, হুম, আপনি সোবারবাগ মসজিদের পাশে হুম, একটা বিল্ডিং হ্যাঁ। আছে, কমার্শিয়াল বিল্ডিং। হুম, এই বিল্ডিংটাতে আমরা ফ্রি ফর্ম এর কিছু ট্রাই করলাম। এখানেও এই মানামা টাওয়ারেও আমাদের যে জিনিসটা আমরা করলাম ফ্রি ফর্ম এ, সেটা হচ্ছে যে এখানে আমাদের লাকিলি রোড হলো পূবে এবং উত্তরে। যে দুটো দিকে আপনার স্পেশালি উত্তরে আমি মন খুলে গ্লাস দিতে পারি। কিন্তু পূবে আমি একটু প্রোটেকশন নিয়ে দিতে পারি। পশ্চিমে আর দক্ষিণে আমার অনেক প্রোটেকশন দরকার। তো এই বিল্ডিং এ আমরা ফলে ওইভাবে যে ওকে আমি মানে এখনকার কমার্শিয়াল বিল্ডিং গ্লাস আমরা চাই, হুম, ক্লায়েন্টও চায়, সবাই চায়। তো আমরা গ্লাস দিব। কিন্তু আমাদের মতো করে আমরা উত্তরে মন খুলে গ্লাস দেয়া, অন্যদিকে সেটাকে একটু ঘোমটা পড়ানোর মতো করে হুম, একটু করা আপনার যায়। জিনিসটাকে করা এবং সেভাবে বাকি ফর্ম গুলাকে আনা। সো স্কাল্পচারাল শেপ আনা, ফ্রি ফর্ম করা যে ফ্রি ফর্মটা আসলে নেচারের সাথে অনেক ইজিলি আপনার খাপ খেয়ে যায়। খাপ মিলে যায় হুম, এবং মানুষও খুব স্বচ্ছন্দ বোধ করে। মানে হুম, আমরা তো ধরেন আমরা আর্কিটেক্টরা যেভাবে একটা বিল্ডিং এর দিকে তাকাই, বাকিটা তো ওইভাবে তাকায় হুম, না। আমরা তো রাস্তা দিয়ে হাঁটতে যেয়ে হোঁচটও খাই। হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আমরা সারাক্ষণ ঘাড় ঘুরাই এটা হুম, দেখতেছি। কিন্তু অন্যরা তো ওভাবে তাকায় না। তারা স্পেসটার মধ্যে ঢুকে যায়। হুম। কোথাও তার ভালো লাগে, কোথাও মানে আমরা ডাবল হাইট, ট্রিপল হাইটও আমরা এইভাবে তাকাই। কিন্তু জেনারেল মানুষ ওভাবে তাকায় না, না। তারা ভালো লাগে কি লাগে না এটুক বুঝতে পারে। এইটা বুঝতে কিন্তু পারে। কেন লাগতেছে সেটায় যায় না তারা। এবং কিন্তু সে কিন্তু টের পায়। হুম, মানে যেই অফ কোর্স টের চেঞ্জ পায়। গুলা হয় হ্যাঁ, মানে একটা ডাবল হাইট এ গেল, ট্রিপল হুম, হাইট এ সে অটো চেঞ্জ মানে তার হুম, সেন্সর এই যে ইফেক্ট গুলা হুম, আছে সেটা তাকে দিচ্ছে। অফ কোর্স। সে ওটা ফিল করতেছে। হুম, তো এই মানামা টাওয়ারের ক্ষেত্রেও আমরা দেখলাম যে ওটার যে এন্ট্রিটা যে জায়গাটা যেখানে আমরা অনেক ফ্রি ফর্ম এ মানে আপনার কার্ভিলিনিয়ার ফর্ম এ হুম, ন্যাচারাল ফ্লুইড ফর্ম এ আমরা যখন স্পেস গুলা করলাম মানে হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদেরই লার্নিং এটা। যখন হচ্ছিল তখন আমরা নিজেরাই দেখতেছিলাম যে অনেক ছোট স্পেস কিন্তু ফিলিংসটা দিচ্ছে আরো অনেক বড়। হুম। তো যেটা আমাদেরকে জি, জি, সাহস জি। জোগালো, আরো সাহস জোগালো যে আচ্ছা তাহলে এগুলা নিয়ে আরেকটু কাজ করা যায় এবং সবচেয়ে বড় কথা আরেকটা ভয় ছিল যে এটা কনস্ট্রাকশন করা অনেক কঠিন হুম, হবে, অনেক কস্টলি হবে। হুম, কিন্তু ওই বিল্ডিংটাতে আমরা দেখলাম যে আসলে মানে নরমাল কস্ট এর ভেতরেই এবং খুব কস্টলি না করেও এই জিনিসগুলা করা যায়।
সম্ভব। তো যেটা আমাদের এই যে এখনকার অনেকগুলো আইডিয়ার কালমিনেশন হচ্ছে এই কাতারি এমবেসিটা। এইখানে আমাদের কিন্তু টোটালি আমরা ফ্রি ফর্ম এবং মানে এই আপনার আ ফ্লুইড লাইন এবং ফ্লুইড লাইনের অনেক রকমের ব্যবহার করতে পারছি। মানে কারণ আমাদের ওই প্রজেক্টের ওই কম্পিটিশনের ক্রাইটেরিয়ার আরেকটা বড় ক্রাইটেরিয়া তাদের ছিল আ যে বিল্ডিংটার মধ্যে একটা ইনফিনাইট একটা ফিলিংস ফিলিং থাকতে হবে। আনতে হবে। ওকে। তো ইনফিনাইট আনবো কিভাবে? হুম, এখন মানে সহজভাবে যদি বলি, মানে আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যা শিখি, যা দেখি, নিজেরা ওইভাবে তো ইন্টারপ্রেট হুম, করি, তাই না? তো আমার এক্সপেরিয়েন্স এ আমি দেখছি যে আমি বিশাল বড় আমরা আ আ জমিদার বাড়ির পুকুর দেখছি, দিঘি। অনেক বড়। কিন্তু একটা মানে রেক্টেঙ্গেল যখন হুম, আমি এ মাথা ও মাথা পুরোটা দেখে ফেলতেছি। হুম, যত বড়ই হোক হ্যাঁ, ওই জিনিসটা আর থাকে না। হ্যাঁ, কিন্তু বরং আহ একটা সরু একটা আ আ আঁকা-বাঁকা। কানাল চলে হ্যাঁ, গেছে, হ্যাঁ, গাছের আড়ালে হারায় হ্যাঁ, গেছে। ওইটা আমার কাছে এর চেয়ে বড় এবং আমার মনে হয়েছে আমি জানি ওটার শেষ কোথায়? আমি শেষ দেখি নাই। এটার তো আমি শেষ দেখে ফেলছি। ট্রু। সো এই কাতারি এমবাসিতে আমাদের তখন ট্রাই থাকলো ওইটাই যে আমরা বিল্ডিং এর এই মোশন, সার্কুল মানে আপনার এই যে ফ্লুইড ডিজাইন এটাকে এমনভাবে একটা করব যে যেটা আমাকে শেষ করবে না। আমি দেখতে পাবো না শেষ পর্যন্ত। যেটা আমাদেরকে আপনার একটা এক্সেলেন্ট, ইনফিনাইট এর ফিলিংস এক্সেলেন্ট। দেবে। তো আ সময় যেহেতু শেষ হয়ে আসছে, জি, আজকের জন্য আপনাকে অত্যন্ত প্রাণবন্ত এই আলোচনার জন্য অনেক, অনেক ধন্যবাদ দিচ্ছি এবং আপনার এই ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্রোচ যেটা আছে, এটাকে আপনি আরো পরিচর্যা করে চালিয়ে যাবেন এবং আমরা আপনার পাশে আছি এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই আজকে অনেকখানি উদ্বুদ্ধ হয়েছেন অন্যভাবে চিন্তা করার জন্য। আপনাকে বিপ্লব সাহেব অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আ আপনার দর্শক সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই নেক্সট পর্বে আমরা অন্য আরও কাউকে নিয়ে আসবো। অন্য আরও কিছু জিনিস শেখার জন্য। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই না আসলে। জানার চেষ্টা করেই যেতে হবে। জি, তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। জি। সকলকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।